নাম হচ্ছে দত্ত বারাবতী। কিসে খ্যাতি ছিল গঙ্গারামপুরের এই তাঁতের শিল্প, মানে সেই শিল্প ছিল, সেই শিল্পটা একদম ধ্বংস শেষ। কত সাল থেকে শুরু হয়েছিল এটা এটা মোটামুটি স্বাধীনতার পর? 47 এরকম স্বাধীনতার পর থেকেই এই তাঁতটা ধীরে ধীরে এমন একটা পর্যায়ে দাঁড়ায় যে আমাদের এই 12 নম্বর ওয়ার্ডে, আমি বাসিন্দা, এই 12 নম্বর ওয়ার্ডে এত তাঁত ছিল, হাজার হাজার তাঁত ছিল। মানে রাস্তা দিয়ে চলতে গেলে, মেন রাস্তা দিয়ে চলতে গেলে সেই মানুষগুলোর মানে তাঁতের শব্দে মানে হয়ে যেত। তার পাশাপাশি দুজন যদি যেত, সে গল্পটা শুনতে পারতো না, কাছাকাছি এরকম মুখ রেখে গল্প শুনতো। তো সেই জায়গা থেকে আজকে এই 2026-এ মানে এমন ধ্বংস হয়ে শেষ হয়ে গেল। আমার এই তাঁতটা আজ 2 বছর হয়ে বন্ধ হয়ে আছে, মানে কোনো কাজকর্ম নাই, কোনো কিচ্ছু নেই। তন্তুজের সঙ্গে আমরা কাজ করতাম, এবার তন্তুজ কাজ দিচ্ছে না। আমাদের এই রকম বহু তাঁতি এইরকম মানে কোনো রকমে টিম করে চলছিল তাঁত শিল্প, কিন্তু বর্তমান সময়ে ধ্বংসের মুখে দাঁড়িয়ে গঙ্গারামপুরের তাঁত শিল্প। রং ও সুতোয় ভর্তুকি দেবার দাবিতে সরব হলেন তাঁতিরা। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র কুটির শিল্প বলতে ছিল তাঁত শিল্প। 7-এর দশকে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষজন অবিভক্ত পশ্চিম দিনাজপুরে গড়ে ওঠে তাঁত শিল্প। পাকা রং এবং সুদক্ষ কারিগরের নিপুণ বুনটের গঙ্গারামপুরের তাঁতের শাড়ি খুব অল্প সময়ে সুনাম অর্জন করেছিল। 9-এর দশকে অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হবার পর গঙ্গারামপুরের তাঁত শিল্প রমরমিয়ে ওঠে। ঘরে ঘরে তৈরি হতো তাঁতের শাড়ি। সারা বছর কলকাতা, রানাঘাট, ফুলিয়া, সমুদ্রগড়, নবদ্বীপ সহ রাজ্যের বিভিন্ন পাইকারদের আনাগোনা ছিল গঙ্গারামপুরে। রোকার মাধ্যমে দিয়ে যেতেন শাড়ি তৈরির বায়না। বর্তমানে সেই সব এখন অতীত। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তিতে শাড়ি তৈরি হওয়ায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পী। যদিও হাতে গোনা কয়েকটি তাঁত টিম করে চলছিল, কিন্তু রং ও সুতোর দাম বৃদ্ধি পাওয়ায় তাঁত ছিল প্রায় একেবারে বন্ধের মুখে। মঙ্গলবার বেলা 4টে নাগাদ আক্ষেপের সুরে রং ও সুতোয় সরকারি ভর্তুকি দেবার দাবি জানিয়ে তাঁত শিল্প বাঁচানোর দাবিতে সরব হলেন গঙ্গারামপুরের তাঁতিরা। দীর্ঘদিন ধরেই আস্তে 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 এটা একদম শেষ পর্যায়ে চলে এসছে। কারণ একটাই, প্রথম কথা হচ্ছে এটা কেন্দ্রীয় বঞ্চনা বলবো আমরা এক কথা। কেন হচ্ছে সুতোর দাম, আমরা সুতোর দাম বাইরে মানে অন্য প্রদেশে বা অন্য জায়গায় যা, আমাদের এখানে তার থেকে অনেক বেশি। সুতোর দাম যদি কম না হয় আমরা তো কর্তা করতে পারবো না কাপড়ে। রঙের দাম বেশি, পাশাপাশি বাংলাদেশে সমতুল কাপড় তৈরি হয়ে এপারে চলে আসছে। আমাদের বাণিজ্য নীতি এটা, ওপারে আমদানি করতো শাড়ি, অথচ এখানে আমাদের শাড়ি তৈরি হচ্ছে, সেম শাড়ি তৈরি হচ্ছে, ওরা ভর্তুকি পায়, ওরা সেই শাড়ি আমাদের এখানে এসে কম দামে বিক্রি করে। এভাবে আস্তে আস্তে মার্কেটে শুরু করলো। প্রথমত হচ্ছে সুতোর উচ্চ মূল্য, রঙের দাম বেশি, তারপরে আছে সিনথেটিক শাড়ি, ছাপা শাড়ি, আরও ওই তাঁত শাড়ি, হ্যান্ডলুমের নাম করে খুব নিম্নমানের সুতো দিয়ে তৈরি কিছু শাড়ি, এগুলো 150, 200, 250 টাকায় পাওয়া যায়। অতএব সেখানে আমাদের এই তাঁতের শাড়ি কমপক্ষে ন্যূনতম 400 টাকার নিচে কোনো ভালো শাড়ি হয় না। কমপক্ষে 400 টাকার শাড়ি না হলে আমরা সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি না, পছন্দসই হয় না। যার জন্য কি হলো, আস্তে আস্তে এই তাঁতটা বিলুপ্তির পথে চলে গেল। সেটা হতে পারে যদি সুতোতে ভর্তুকি দেওয়া হয়। কে দিবে? সুতো এটা কেন্দ্রীয় সরকার দেবে। এটা বাণিজ্য বহির্বিশ্বে বাণিজ্য করে কেন্দ্র, অতএব এখানে ভর্তুকি দিতে হবে কেন্দ্রীয় সরকার। সুতো আসে কেন্দ্রীয় মানে কেন্দ্রের মাধ্যমে আর কি, তারা কর কেটে তারপর সুতো পাঠায় রাজ্যে। না, কেন্দ্রীয় সরকারের কোনো অবদান নেই এখানে ফেরানোর জন্য। রাজ্য সরকার চেষ্টা করেছে তন্তুজের মাধ্যমে কিছু কিছু কাজ দিচ্ছে তাঁতিদের, তাতে বোধ হয় 50, 60 বা 100 তাঁত চলছে, তার উপর নির্ভর করে তার সীমিত সাধ্যের মধ্যে যতটা কাজ দিচ্ছে। আবার সবাই এটা নিচ্ছে না, কারণ ওর থেকে যে আয় হচ্ছে তার থেকে বেশি আয় হচ্ছে অন্য কোনো পেশার মধ্যে। অনেকে ছেড়ে দিয়েছে ব্যবসা, অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছে। ঠিক, আপনার নামটা কোন পদে আছে? আমি রামগোপাল বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর হস্তচালিত তাঁত সুরক্ষা মালিক সমিতির সম্পাদক। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।